কি অবস্থায় আছিস? কেউ এই তো ভালো আছে। এরপরে টাঙ্কির উপরে কেমন কাটাইলা দিনকাল রেজাল্ট নিয়ে? আরে ভাই, এটা ও লেভেলস এর মতো ওই আগের মতো মজা হয় নাই। মানে জাস্ট হইছে, রেজাল্ট আগের থেকেই জানি, এনজেড স্যার বলে দিছিল। লাইক এ, কি অবস্থা শুভাশিস? তোমার তো 3D ড্রয়িং তো সেই করো দেখলাম। আচ্ছা ভাইয়া, ট্রাই করছি স্যার, মানে 2 দিনের মতন লেগে গেছে একটা পুরো ফুল স্কেচ করতে। এটা টাইম লাগে ওই 3D ড্রয়িং, কতগুলি পার্সপেক্টিভ কয়টা ঠিক করার জন্য, স্কেচ গুলি ওরকম শ্যাডো গুলা কেমনে কেমনে দিতে হয়, কতগুলি কাজ আছে। দেখছিলাম কয়েকটা ভিডিও, নিজে আঁকি নাই। ভাই অনেক টাইম কনজিউম। ভাই তোমার এএস আর এটুর মানে পড়ার স্টাইলের ভিতরে কি কোনো ডিফারেন্স আসছিল? মানে বুঝি নাই। মানে এএস যেমনে পড়ছো ওইটু এটু এটু কি তেমনি পড়ছো? লাইক মানে কোনো চেঞ্জ করতেছে স্টাইল? স্টাইল চেঞ্জের ওরকম না, আমার পড়ার স্টাইল তোমাদেরকে যেমন ভাবে পড়াই ওই জিনিসটা আমি নিজে, মনে করো যে ক্লাসে তো পড়তাম, টিচারের লেকচার শুনতাম, ওইটা আছে। আমি নিজে বই পড়তাম আর কি, অনেকগুলো বই পড়তাম, তো ওইগুলা করে করে কাজ আগাইতো। পড়ার স্টাইল অলওয়েজ দ্য সেম। ক্লাসের পড়া ক্লাসে, ক্লাসের টিচারের পড়া তো ওইটা তো শুনি, কিন্তু মেইনলি হলো বই পড়ে নিজে বোঝা। আর তোমাদেরকে যেমন ধরে 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 কোয়েশ্চেন পেপার করা দেওয়া হয়, এটা কোন জায়গায় এরকম এত পাবা না, যে এরকম যে বুকলেট দিয়ে, বুকলেটের প্রতিটা ওরকম সলিউশন ক্লাস দিয়ে দিয়ে ওরকম যে ক্লাস নয় এসব করা, এগুলা দিবে, বুকলেট দিবে কিন্তু বুকলেট শেষ করাবে না, এরকম, বুঝছো? বুকলেট অন্য জায়গায় দেয় না। তো ওগুলা যার যেরকম প্রেফারেন্স পড়ানোর স্টাইলে। ওকে, সো তাহলে তোমাদেরকে ট্রান্সফরমারের লেকচার ভিডিও দিয়ে দেওয়া হয়েছিল, তো এই ট্রান্সফরমারের লেকচার ভিডিওর মধ্যে থেকে আরো লেন্সেজ ল এন্ড ফ্যারাডেজ ল অফ ইন্ডাকশন নিয়ে কনসেপ্টগুলি আরো স্ট্রং হওয়ার কথা। তো ওগুলা রিলেটেড কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে ট্রান্সফরমারের ওই লেকচার রিলেটেড, তো তাহলে করতে পারো, অর ম্যাগনেটিজম অ্যাজ আ হোল, অর ফুল ফিল্ড, যে ইলেকট্রিক ফিল্ড, ক্যাপাসিটরস এন্ড ম্যাগনেটিক ফিল্ড, এগুলা রিলেটেড কারো যদি স্পেসিফিক কোনো কোয়েশ্চেন থাকে দেন বলতে পারো। যদি কোয়েশ্চেন না থাকে দেন আমি ছোট একটা সামারি বলবো আজকে, তো তাহলে যেন প্রত্যেকটা জিনিস এরকম খাপে খাপে আমাদের মিলে যায়। হ্যাঁ? কারো কি কোনো প্রবলেম আছে কোনোটায়? এস আছে তো মনে হয়, ইয়েতে প্রবলেম আছে, কি বলে ওই চেক পয়েন্ট নাকি কোন কোয়েশ্চেনে প্রবলেমের কথা বলতেছিলা, যে ওইগুলা চেক পয়েন্টটা কি চেক করতাম, কাজ লাইক অ্যানসারস মিলানোর জন্য তো কিছু ছিল না। অ্যান্সার দেওয়া আছে না, অ্যান্সারের পিডিএফ নাই? অ্যানসারের জন্য যে পিডিএফটা দিছিল ওটা তো অন্য বইয়ের টাইপের সাথে মিলে মিলে না তো। অন্য বইয়ের টাইপের সাথে মিলা মানে? মানে অ্যানসারের ওইটাতে খুঁজে পাই না তো, ওইটা কি পুরো উল্টা পাল্টা? স্যার উল্টা পাল্টা কেন হবে? কোনটা পাইছো তুমি? জানি না। কত নাম্বার পেজ দেখে? পেজ 59 আর 61। Page number 61, electric motors. So the answer, electric motors, electric motors. Where's the electric motors? এটা এটা কোন পিডিএফ? এই পিডিএফ তো আমি পাই নাই। পিডিএফ পাবো না কেন? এই অন্য পিডিএফ পিডিএফ তো দেওয়া হয়েছে। ভাই, আবার দিও তো। ওকে, তো এগুলা পিডিএফ দিয়ে সমস্যা নেই। হ্যাঁ, আমার একটা ওইখানে স্যার মানে একটু প্রবলেম ছিল। হ্যাঁ বলো কোনটায়? হ্যাঁ, ওই যে পেজ 64 নাম্বারের কোয়েশ্চেন 4 নাম্বার, এটা ওই টপিক 6.3। পেজ নাম্বার 64। হ্যাঁ হ্যাঁ, পেজ 64 মানে কোনটা?
ভাই ওই যে কোয়েশ্চেন নাম্বার 4টা এটা একটু ডিসকাস করে দিলে ভালো হয়, বুঝিনি ভালো অ্যান্সারটা। For the investigation on salt in the worked example on this page, এই যে ওই mass spectrometer এর ওরকম যে একটা worked example দেখাইছে বুঝছো, তো এখানের মধ্যে বলছে কি যে for the investigation on the salt in the worked example on this page, calculate the difference in the radii মানে কি, এটা হলো রেডিয়াসের প্লুরাল ফর্ম আর কি। ওকে, তো তাহলে ডিফারেন্স বিটুইন দ্য রেডিয়াস অফ কার্ভেচার দ্যাট উড বি ফাউন্ড if the company investigated the two isotopes of sodium 23 and sodium 22। তো এখন আইসোটোপ দুইটা কোনটা কোনটা, এখানে তো আমাদের রেডিয়াসের ডিফারেন্স কার জন্য দেখছি, ক্লোরিন আয়নের জন্য নাকি ক্লোরাইড আয়নের জন্য, যে ক্লোরাইড 35 আর ক্লোরিন 37, এই দুইটার জন্য আমরা রেডিয়াস বের করে দেন রেডিয়াসের ডিফারেন্স বের করছে নাকি। হ্যাঁ ভাই। তো এখানে বলছে যে ক্লোরিনের বদলে যদি কি করতে চাও, সোডিয়ামের রেডিয়াসের ডিফারেন্স দেখতে চাও, তো তাহলে কত হবে এটা বলতে বলছে। তো তাহলে সোডিয়ামের জন্য জিনিসটা কি হবে, ফর্মুলার মধ্যে দেখো এই 2 তো নরমাল নাম্বার, ভোল্টেজ হলো ফিক্সড, ম্যাসটা কি হবে ডিফারেন্ট হবে নাকি। হ্যাঁ ভাই। ম্যাস অফ সোডিয়াম হবে তোমার ওই 23 আর 22, সো এই যে এখানে 35 এর জায়গায় হবে একটা 23 আর এই যে 37 এর জায়গায় হবে 22 এরকম। বাকি তো বি স্কয়ার, এটা তো কনস্ট্যান্ট, চার্জটা দোনোজনের একটা পজিটিভ একটা নেগেটিভ, তো ম্যাগনিটিউডটা সেমই থাকে, বুঝতে পারছো। হ্যাঁ ভাই। তো এটাই। ও তারপরে ভাই ওটা ডিফারেন্সটা বের করব। হ্যাঁ, ওই যে রেডিয়াস দুটো বের করে তাদের ডিফারেন্স কত, এটাই। আচ্ছা তাহলে বুঝতে পারছি। ওকে, এরপরে আর কারো কোনো কোয়েশ্চেন আছে এমনিতে এই টপিক গুলো রিলেটেড? শাকিব, অর্পা, মারিয়া? নাম ভাইয়া। ওকে, অর্পার কিন্তু হোমওয়ার্ক গুলা সাবমিট করা লাগবে বুঝছো, যে এই চেক পয়েন্ট এন্ড এক্সাম প্র্যাকটিসের এই সব কোশ্চেন গুলা, এগুলা টাইম টু টাইম সলভ গুলা না করলে পরে পিছায় যাবে অনেক। সাকিব আর হোসেন, সাকিব তো দেখলাম ল নিছে, ল এন্ড এতগুলা সাবজেক্ট কেমনে কাভার করবে? ল তো গত বছর মানে এইবার মেতে শেষ হয়ে গেছে। মেতে কি এক সিটিং এ দিয়ে দিছো পুরোটা? এক সিটিং ল এর একটা সিটিং, ল একটা আচ্ছা। সেটিং এ দিয়ে ও আচ্ছা আচ্ছা, ভালো, তাহলে তো ভালো, একটা সাবজেক্ট শেষ। লয়ার হওয়ার জন্য এ লেভেলে ল পড়া লাগে না। এটা লাগে না, এটা একটা সার্টিফিকেটের জন্য। আচ্ছা। কিন্তু ভাই ফিজিক্স পড়ার জন্য তো ফিজিক্স পড়া লাগে এ লেভেল, এটা কেমন কথা? তাহলে বুঝে নাও যে ল তুমি এ লেভেলস ও লেভেলস না পড়েও ভার্সিটিতে উঠেও শিখে যেতে পারবা, কিন্তু ফিজিক্স এর বেসটা কেমন লাগে যে ও লেভেলস এও থাকতে হয় এ লেভেলস এও থাকতে হয়, তাইলে জানি ভার্সিটিতে এই রিলেটেড পড়ালেখা করতে পারো। আচ্ছা আচ্ছা ভাই, সিরিয়াসলি একটা কথা বলি, মানে ফার্দার পিওর ম্যাথস না নিয়ে যে মানে কোনো ঝামেলায় পড়তে পারবো সামনে? ঝামেলায় কি পড়বা, ঝামেলা তেমন না, যখন নাকি বাংলা মিডিয়ামের পড়া ম্যাথ গুলি আসবে তখন শিখতে হবে আর কি। ওরকম ফার্দার করা থাকলে এমন না যে ফার্দারে যা যা করবা সবই বাংলা মিডিয়ামের ম্যাথ, ফার্দারে অনেক কিছু এক্সট্রা জিনিস পড়বো যেগুলো আমাদের পরে বাংলা মিডিয়ামের ওই এইচএসসির সিলেবাসের সাথে মিলবে না বা লাগবে না। কিন্তু ফার্দার করলে যেই ব্যাপারটা হবে, নতুন ম্যাথ অ্যাবজর্ব করার ক্যাপাবিলিটি বাড়বে, কান্না করার অভ্যাসটা আগে থেকে থাকবে আর কি, বুঝছো। তো ফার্দার নিলে পরে F3 করলে পরে ওগুলা করলে কতগুলি ম্যাথ আছে এরকম যে অনেক বেশি উইয়ার্ড টাইপের ম্যাথ, বাট ওগুলি যত কমপ্লেক্স ম্যাথের প্র্যাকটিসে থাকবা তত এরকম কমপ্লেক্স ম্যাথ আসলে সলভিং এর একটা হ্যাবিট হয়ে যাবে আর কি। না না থাক, বুঝছি বুঝছি ভাই। বুঝতে পারছো তো, এটাই তো সলভিং এর হ্যাবিটটা হলো মেইন। যে তুমি মনে করো সারা জীবন ইজি ম্যাথ সলভ করে 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 আসতেছো, তো ইজি ম্যাথ দিলে পরে ওগুলা পারবা, ভালো কথা, কিন্তু
হঠাৎ করে কঠিন ম্যাথ দিয়ে দিলে বা কঠিন ম্যাথ শিখানো শুরু করলে ওইটাকে তোমার ইনফরমেশনটা অ্যাবজর্ব করতে কষ্ট হবে। কিন্তু এই যে যখন নাকি এ লেভেলস 2 বছর ধরে তুমি কি করতেছো, ফার্দার ম্যাথ নিয়ে পড়তেছো, তো তখন কি হবে, তখন তোমার ওই নতুন ইনফরমেশন বা এমন একটু কঠিন টাইপের ম্যাথ শিখার অভ্যাসটা থাকবে, তো তখন ব্রেইনটা অ্যাক্টিভ থাকে আর কি। এ লেভেলস এর ম্যাথ তো এটা তো কোনো ম্যাথই না, বোগাস টাইপের ম্যাথ। তো ওই ম্যাথ করে বিট নিয়ে আমি খুশি আছি, সমস্যা নেই। ওই তো এইগুলা সোজা সোজা ম্যাথ করে ফার্স্ট টাইম যখন নাকি এইচএসসি ম্যাথ দেখে আস্তে করে বলে যে থাক ভাই, আমার পাবলিকে চান্স পাওয়ার দরকার নাই, আমি প্রাইভেটে পড়বো। বুঝছো? বুঝছি। তো এটাই আর কি। আচ্ছা, সো তাহলে কারো যদি কোনো প্রবলেম না থাকে, সো আমরা এখন একটা সামারি করব পুরো ফিল্ডস টপিকের। ঠিক আছে, আমাদের এটা স্পেসিফিকেশন থেকে আমরা পয়েন্ট বাই পয়েন্ট ওরকম দেখে দেখে যাব, এন্ড স্পেসিফিকেশনের পয়েন্ট গুলা দেখে দেখে এক্সপ্লেনেশন দিলে সুন্দর মতো তোমাদের নিজেদেরও বোঝা হয়ে যাবে। ওকে, দাঁড়ো স্পেসিফিকেশনটা পিসিতে ওপেন করি, 1 মিনিট। ওকে, এখন কি স্ক্রিন দেখা যায়? হ্যাঁ। আচ্ছা, তো আমরা ইউনিট 4 এ যাই। ইউনিট 4 এর ফিল্ডস এর যে যে পয়েন্ট গুলি আছে ওগুলি দেখে নিই। এই তো। তো আমরা এর আগে মোমেন্টাম এন্ড এগুলো একটু দেখে আসি। এগুলো আমাদের সামনের উইকে তোমাদের বুকলেট চলে আসবে ইউনিট 4 এর। তো তখন থেকে আমরা বুকলেট সলভিং এর ওরকম ক্লাস টাইম দিব, এন্ড অলসো এগুলা জিনিসটা তখন রিক্যাপ হয়েও যাবে। তো আমাদের কোন কোন ব্যাপারগুলি কভার করার কথা ছিল ইউনিট 4 এ, দেখি কভার করা হয়েছে নাকি। So further mechanics first thing. This topic covers impulse conservation of momentum in 2 dimensions. তো তাহলে 2 ডাইমেনশন মানে কি, আমাদের কম্পোনেন্ট রিলেটেড কাজ থাকবে, এক্স ডিরেকশন ওয়াই ডিরেকশন এরকম। সো ইম্পালস এন্ড কনজারভেশন অফ মোমেন্টাম এটা তোমরা M1 এও পড়ছো, ফিজিক্স ইউনিট 1 এও পড়ছো, জাস্ট এখানে নতুন জিনিসটা কি ইউনিট 4 এ, যে ইট উইল ইনভলভ কম্পোনেন্টস অফ মোমেন্টাম অ্যাজ ওয়েল। সো এই জিনিসটা এন্ড সার্কুলার মোশন, it can be studied using applications that relate to, for example, modern rail transportation system. এখন এখানের মধ্যে কি আছে, this includes many opportunities for developing experimental skills and techniques by carrying out more than just the core practicals experiment. তো কি কি আছে এখানের মধ্যে, যে কি কি উপরে কোশ্চেন করা হবে, যে স্টুডেন্টস উইল বি অ্যাসেসড অন देयर এবিলিটি টু what। তো এই জিনিসগুলো দেখি। আন্ডারস্ট্যান্ড হাউ টু ইউজ দ্য ইকুয়েশন অফ ইম্পালস, যে আমরা ইম্পালস মানে কি জানি, ইম্পালস মানে হলো চেঞ্জ ইন মোমেন্টাম নাকি, এসএস। তো ইম্পালস মানে হলো চেঞ্জ ইন মোমেন্টাম, দ্যাট ইজ ফোর্স ইনটু টাইম। তো এটা হলো আমাদের নিউটনস সেকেন্ড ল অফ মোশন, ওইটা থেকেই আসছে। দেন কোর প্র্যাকটিক্যাল, এই জিনিসটা আমরা ওরকম ইয়েতে ইউনিট 6 এ ডিটেইলস এ দেখবো। এমনিতে তোমরা স্টুডেন্ট বুক থেকে পড়ে ফেলতে পারো, তেমন কঠিন কিছু না এই ব্যাপারটা। তারপরে আন্ডারস্ট্যান্ড হাউ টু অ্যাপ্লাই দ্য কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ইন 2 ডাইমেনশন, এগুলো তো পড়ছি, যে total momentum before collision in the x direction is equal to total momentum after collision in the x direction. Total momentum before collision in the y direction will be equal to total momentum after collision in the y direction. So তাহলে x এর জন্য y এর জন্য আলাদা করে কি থাকবে, কনজার্ভ থাকবে। দেন আবার আরেকটা কি বলে, কোর প্র্যাকটিক্যাল ইউনিট 6। Then understand how to determine whether a collision is elastic or inelastic. তো এখানে আমাদের কাজটা কি, কাইনেটিক এনার্জি নিয়ে। কাইনেটিক এনার্জি যদি বিফোর এন্ড আফটার সেম থাকে তো তার মানে কি ইলাস্টিক কলিশন, যদি সেম না থাকে তো তাহলে ইনইলাস্টিক। দেন বি এবল টু ডেরাইভ দিস ইকুয়েশন, এই যে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু মোমেন্টাম স্কয়ার ডিভাইডেড বাই 2m। তো এই জিনিসটা করা হয়েছে। এরপর
be able to express angular displacement in radians and in degrees। ওই যে angular displacement মানে কি, যে কতটুকু অ্যাঙ্গেল কভার করছে পার ইউনিট টাইমে। সো তাহলে ওই অ্যাঙ্গেলটা রেডিয়ানে ডিগ্রিতে একটা থেকে একটাতে কনভার্ট করতে পারতে হবে, খুবই কঠিন ম্যাথ। এন্ড কনভার্ট বিটুইন দিস ইউনিটস। ওয়াও। এরপরে এই যে v ইজ ইকুয়াল টু আর ওমেগা, টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, এইসব ফর্মুলাগুলো শিখছি আমরা। দেন be able to use the vector diagrams to derive the equations for centripetal acceleration। ওই যে আমরা ভেক্টর ডায়াগ্রামের একটা মেথড শিখছি, দেন স্টুডেন্ট বুকে যেই ডেরাইভেশন মেথডটা দেওয়া ছিল ওই জিনিসটাও দেখছি, তাই না? তো এখানে যে সেন্ট্রিপিটাল অ্যাসেলারেশনের ফর্মুলার ডেরাইভেশন জানতে হবে। দেন আন্ডারস্ট্যান্ড দ্যাট সেন্ট্রিপিটাল ফোর্স ইজ আ রেজাল্টেন্ট ফোর্স, যে রেজাল্টেন্ট ফোর্সটার জন্য কি হয়, সার্কুলার মোশনে ঘুরে। এন্ড এই রেজাল্টেন্ট ফোর্সটা অ্যাকচুয়ালি কোন ডিরেকশনে হইতে হয় মারিয়া? The resultant force must be perpendicular to the direction of velocity, তাই না? তো এগুলো হলো আমাদের স্পেসিফিক কয়েকটা কনসেপ্ট, যেগুলি আন্ডারস্ট্যান্ডিং এর উপরে অ্যাসেসমেন্ট হবে। কোশ্চেনে তারা কোশ্চেন করে তোমার অ্যানসার গুলো পরে বুঝবে। আচ্ছা, তারা আজান দিচ্ছে, আমরা একটু আজান শেষ পর্যন্ত ওয়েট করি। ওকে, সো আমরা এখন আবার কন্টিনিউ করি। তো যেই জিনিসটা বলতেছিলাম যে সেন্ট্রিপিটাল ফোর্সটা কি, এটা নতুন কোন টাইপ অফ ফোর্স না। সেন্ট্রিপিটাল ফোর্স হলো একটা রেজাল্টেন্ট ফোর্স। দেন সেন্ট্রিপিটাল ফোর্সের আমাদের যে ফর্মুলাগুলি, F ইকুয়াল টু ma, এটা তো যে কোনো রেজাল্টেন্ট ফোর্সের জন্য। আর সেন্ট্রিপিটাল অ্যাসেলারেশন ইজ ইকুয়াল টু v স্কয়ার বাই r। তো তার মানে সেন্ট্রিপিটাল অ্যাসেলারেশন হলো m, কি বলে, সেন্ট্রিপিটাল ফোর্স হলো m v স্কয়ার বাই r, এমন টাইপের। ওকে, তো এগুলা জিনিস ছিল আমাদের ওই ফার্দার মেকানিক্স যা যা জানা লাগতো। নাও ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ফিল্ডস, এটার মধ্যে কি, দিস টপিক কভার্স কুলম্বস ল, ক্যাপাসিটরস, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি এন্ড দ্য লস অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তো এর সবগুলা জিনিস আমরা পড়ছি। আসলে কুলম্বস লটা কি, ওই যে আমাদের দুইটা চার্জ পার্টিকেলের মধ্যে যে ফোর্স কাজ করে, তো এই ফোর্স রিলেটেড যে ক্যালকুলেশনটা, ওই জিনিসটা কি, ওইটা হলো আমাদের কুলম্বস ল, যে force is directly proportional to the product of the charges and inversely proportional to the square of the distance between them, তাই না? Yes sir? So তাহলে ওই ইনভার্স স্কয়ার রিলেশনশিপ, এই জিনিসটা মাথায় রাখা লাগবে। এগুলো আমাদের ইউনিট 5 এও কাজে লাগবে গ্র্যাভিটেশনাল ফিল্ডে। দেন ক্যাপাসিটর, ম্যাগনেটিক ফ্লাক্স, এইসব আসতেছি, নিচে পয়েন্টগুলো দেখবো। তো এখন এটাও এরকম অ্যাপ্লিকেশন বেসড কমন জিনিসগুলো দিয়ে করা যায়। তো কি বলতেছে, students will be assessed on their ability to understand that an electric field, একটা ফিল্ড মানে হলো একটা ফোর্স ফিল্ড, যে একটা ইলেকট্রিক ফিল্ডে কার উপরে ফোর্স এক্সার্ট করবে, একটা চার্জড পার্টিকেলের উপরে ফোর্স এক্সার্ট করবে। সো তাহলে আন্ডারস্ট্যান্ড দ্যাট an electric field or force field is defined as a region where charged particle experiences a force। সো তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন কি বা ইলেকট্রিক ফিল্ড জিনিসটা কি, ওই ব্যাপারটা এখানে আমাদের বললো যে এটা হলো একটা রিজিয়ন যেখানে চার্জ পার্টিকেল ফোর্স এক্সপেরিয়েন্স করে। দেন আন্ডারস্ট্যান্ড দ্যাট ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ডিফাইন্ড বাই ফোর্স পার ইউনিট চার্জ, যেটা আমরা বলছিলাম যে যে কোনো ফিল্ডের স্ট্রেংথ কি হবে, ফোর্স পার ইউনিট সামথিং। তো ইলেকট্রিক ফিল্ড কার জন্য ক্রিয়েট হয় মারিয়া? চার্জের জন্য। সো তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ হবে ফোর্স পার ইউনিট চার্জ, ঠিক আছে? and be able to use this equation, okay, then be able to use the equation F equal to q1 q2 by 4 pi epsilon naught r square। তো 1 by 4 pi epsilon naught এটা কি, এটা হলো আমাদের k, ওই যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যেটা। আর q1 q2 এটা কি, প্রোডাক্ট অফ দা চার্জেস। আর নিচে যে r স্কয়ার, ওটা কি, ওই যে স্কয়ার অফ দা ডিসটেন্স বিটুইন देम এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তো এই জিনিসটা, তো তাহলে দুইটা চার্জ পার্টিকেলের মধ্যে ফোর্সের ফর্মুলা এইটা। Then be able to use the equation electric field strength is equal to q by this। So তাহলে একটা q কোথায় গেছে, ওই যে ফোর্স পার ইউনিট চার্জ। তো তার মানে যার ফিল্ড স্ট্রেংথ বের করব ওই চার্জের ভ্যালুটা ইকুয়েশনে থাকবে, আর আরেকটা চার্জ কি হয়ে যাবে, কাটাকাটি পরে চলে যাবে আর কি, যে এটা ফর দা ইলেকট্রিক ফিল্ড ডিউ টু আ পয়েন্ট চার্জ। দেন
know and understand the relationship between electric field and electric potential. So তাহলে ওই যে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোন জায়গায় হাই পটেনশিয়াল কোন জায়গায় লো পটেনশিয়াল, অর এই যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ এন্ড পটেনশিয়াল ডিফারেন্স জিনিসটা কিভাবে রিলেটেড। এই যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু পটেনশিয়াল গ্রেডিয়েন্ট, যে ভোল্টেজ বাই ডিসটেন্স। দেন বি এবল টু ইউজ বলো। ইলেকট্রিক ফিল্ড হচ্ছে যেখানে আর কি মানে বেশি কম ওইটা করতেছে, আর ইলেকট্রিক পটেনশিয়াল কি হবে? ওই ইলেকট্রিক পটেনশিয়ালটা কি? ইলেকট্রিক পটেনশিয়াল হলো তোমার এনার্জি পার ইউনিট চার্জ, যে ওই পয়েন্টে 1 কুলম চার্জের কতটুকু ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি আছে ওইটা। এই যে ভোল্টেজটা কি বলতাম, জুলস পার কুলম বলতাম না, তো এমন আর কি। ঠিক আছে, সো এই যে E is equal to V by D, তো তাহলে V is equal to কি হবে লাবিবা? V is equal to হবে E into D নাকি? তো তাহলে E ছিল তোমার Q by 4 pi epsilon naught R square, তো এটার সাথে যদি D বা ডিসটেন্স যদি মাল্টিপ্লাই হয়, তো তাহলে একটা R কাটাকাটি যাবে, তো তার মানে কি থাকে Q by 4 pi epsilon naught R, তো এখানে শুধু R, আর এখানে কি R স্কয়ার, সো আরেকটা আর কোথায় গেল? এসএস, ওই যে D টা হলো একটা ডিসটেন্স, তো তাহলে ওই ডিসটেন্সের সাথে ওই আরটা, যে একটা আর কি হয়েছে R স্কয়ার এর একটা আর কাটাকাটি গেছে, বুঝতে পারছো? ওকে, তারপর কি বললো যে be able to draw and interpret diagrams using field lines and equipotentials to describe radial and uniform electric field. So তাহলে রেডিয়াল ইলেকট্রিক ফিল্ডের জন্য এন্ড ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের জন্য যে ইকুইপটেনশিয়াল সারফেস ড্র করা শিখছি আমরা, তো এইগুলা ছিল আমাদের ইলেকট্রিক ফিল্ড রিলেটেড। দেন ক্যাপাসিটর, ক্যাপাসিটরের মধ্যে ক্যাপাসিটেন্সটা কি? চার্জ পার ভোল্টেজ, চার্জ ডিভাইডেড বাই ভোল্টেজ যেটা, and be able to use this equation, তো এইগুলা রিলেটেড ক্যালকুলেশন। এরপরে be able to use the equation W is equal to half QV, যে এটা কি energy stored inside a capacitor, এটা কি energy stored inside a capacitor is equal to half QV। তো এটা কেন হাফটা কেন আসছে ওটা আমরা বলছিলাম, যে এখানের মধ্যে আমরা কি করি, আমাদের ভোল্টেজটা তো কনস্ট্যান্ট না, ভোল্টেজটা কি হয় আস্তে 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 বিল্ড আপ হয়, তাই তো? সো তাহলে আমরা এভারেজ ভোল্টেজ নেওয়ার জন্য কি করছি, এভারেজ ভোল্টেজ নেওয়ার জন্য হাফ ভি, সো তাহলে হাফ পটেনশিয়াল ডিফারেন্স ইনটু চার্জ, তো এটা কি দিস ইজ দা এনার্জি স্টোরড ইনসাইড আ ক্যাপাসিটর। এইটা স্পেসিফিক্যালি মাথায় রাখা লাগবে, এটা অনেক অনেক স্টুডেন্ট ভুল করে, যে ইলেকট্রিক্যাল এনার্জি নরমালি কি ধরে নেয়, ইলেকট্রিক্যাল এনার্জি নরমালি ধরে নেয় যে ইলেকট্রিক্যাল এনার্জি তো চার্জ ইনটু ভোল্টেজ করলেই হয়ে যায়, কিন্তু ক্যাপাসিটরের জন্য স্পেসিফিক্যালি ব্যাপারটা মাথায় রাখতে হবে কি, যে এখানে চার্জ ইনটু ভোল্টেজ ভালো কথা, কিন্তু সাথে এই হাফটা কেন আসছে, সাথে হাফটা আসছে বিকজ ভোল্টেজটা কনস্ট্যান্ট না, ভোল্টেজটা প্রথমে 0 ছিল, আস্তে 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 ভোল্টেজটা ম্যাক্সিমাম গেছে, তো তাহলে 0 থেকে ম্যাক্সিমাম পর্যন্ত এভারেজ ভোল্টেজ কত, ম্যাক্সিমাম ভোল্টেজ যে ফাইনাল ভোল্টেজ প্লাস ইনিশিয়াল ভোল্টেজ ডিভাইডেড বাই 2, তো তাহলে ওখানের মধ্যে থেকে কি আসলো, ভোল্টেজটা হলো V বাই 2 ইনটু চার্জ, তো এর জন্য হাফ ইনটু চার্জ ইনটু ভোল্টেজ, এই জিনিসটা, তো এটা অলওয়েজ মাথায় রাখবা। Then be able to derive the equation from the area under the graph of a potential difference against charge stored, ওই যে ভোল্টেজ ভার্সেস চার্জ গ্রাফের এরিয়া আমাদেরকে কি দিবে, এনার্জি স্টোরড এর ভ্যালু দিবে, তো ওই জিনিসটা। ওকে, and be able to derive the equation, তো ওখানে থেকে যে চার্জের জায়গায় যদি তুমি সিভি বসাও, তো তাহলে যে হাফ ইনটু সিভি স্কয়ার এরকম, এরপর তুমি যদি ভোল্টেজের জায়গায় কিউ বাই সি বসাও, তো তখন কি আসে, হাফ কিউ স্কয়ার বাই সি, এমন। তো এগুলা জিনিসগুলোতে সমস্যা হওয়ার কথা না। এরপর কি বলতেছে 102 নাম্বার, be able to draw and interpret charge and discharge curves for
resistor capacitor circuits and understand the significance of time constant। তো তাহলে যে চার্জিং প্রসেসে ডিসচার্জিং প্রসেসে আমাদের গ্রাফগুলো শেপ কেমন হয় ওগুলো তো আমরা দেখছি, কারেন্ট ভার্সেস টাইম গ্রাফ, চার্জ ভার্সেস টাইম গ্রাফ, ভোল্টেজ ভার্সেস টাইম গ্রাফ সবগুলোই দেখছি। এন্ড টাইম কনস্ট্যান্টের সিগনিফিকেন্স কি, এটা কি ওয়ান টাইম কনস্ট্যান্ট সমান টাইম পার হইলে কতটুকু চার্জ ডিসচার্জ হয়, 63% ডিসচার্জ হয়ে যায়। তো তাহলে কত পার্সেন্ট রিমেইনিং থাকে, 37% রিমেইনিং থাকে, তাই তো? ভাই এটা ভুলে গেছি কি। আমাদের টাইম কনস্ট্যান্টের ইয়েটা কত, কি বলে টাইম কনস্ট্যান্টের ফর্মুলাটা কি? টাইম কনস্ট্যান্টের জিনিসটাই হলো যে it is the time taken for the initial charge to decrease by 63% or decrease to 37%। এই যে জিনিসটা দাঁড়াও, এখানের মধ্যে তো এডিট করা যায় যদি এটা খুবই বাজে। মেজর নোটেশন আচ্ছা এই সাইডেই তো আছে। না ওকে দাঁড়াও, এটা ইয়েতেই দেখাই, এখানের মধ্যে পেন ওটা দিয়ে লিখলেও ইয়ে আসবে না, সুন্দর আসবে না। এক মিনিট আইপ্যাডের স্ক্রিনটা শেয়ার করি দেন দেখেন। ওকে স্ক্রিন শেয়ার চলে গেছে, আরেকবার দিয়ে নিন। ঠিক আছে, তো এখন এসএস এই ফর্মুলা বলো, I is equal to I naught e to the power minus t by RC বা t by tau, এরকম না আমাদের ফর্মুলা? হ্যাঁ। তো এখন টিটা কি, উপরে যে টি, এই টিটা কি কতটুকু টাইম পাস হচ্ছে, ঠিক আছে? আর নিচে আরসি, যে আরসিটা কি, আরসি হলো টাইম কনস্ট্যান্টের সমান নাকি? আমরা যদি এরকম লিখি যে I is equal to I naught e to the power minus t by tau, একই কথা তাই না? তো এখন উপরে যে স্মল টি যেটা, ওই স্মল টিটা যদি কি হয় টাও এর সমান হয়, মানে কি if the time passed is equal to time constant, মানে টাইম কনস্ট্যান্ট সমান টাইম যদি পাস হয়ে থাকে তো তাহলে টি এর ভ্যালু কত হবে, টাও এর সমান হবে না? বুঝতে পারতেছো কি বললাম? তো তাহলে I is equal to initial current into e to the power minus tau by tau। তো তাহলে টাও টাও কাটাকাটি চলে গেলে কি থাকে, e to the power কত থাকে, -1 নাকি? -1। তো তাহলে I is equal to e to the power -1 I naught। তো তার মানে ইনিশিয়াল কারেন্টের 1/e নাকি, ইনিশিয়াল কারেন্টের 1/e সমান কারেন্ট রিমেইনিং থাকবে, তাই তো? 1/e এর ভ্যালুটা দেখো তো কত, ক্যালকুলেটরে 1/e বসাও, কত আসে? 0.367 এরকম। তো তাহলে 0.37 আর কি, তো তার মানে কত, 37%, রাইট? ও হ্যাঁ। তো তার মানে টাইম কনস্ট্যান্ট সমান টাইম যদি পাস হয় তো তাহলে ইনিশিয়াল কারেন্টটা কমে 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 কততে নেমে আসবে, 37% অফ ইটস ইনিশিয়াল ভ্যালুতে নেমে আসবে। তো এই জিনিসটাই কি ছিল, টাইম কনস্ট্যান্টের ডেফিনেশন ছিল, বুঝতে পারছো? জি ভাই। ওকে আচ্ছা, এরপরে
এখন তো আবার ল্যাপটপের স্ক্রিন দেখতে পাচ্ছ নাকি? হ্যাঁ। ওকে, তারপর কি বলতেছে, বি এবল to use the equation q equal to q naught e to the power minus t by rc and derive and use related equation for exponential discharge in a resistor capacitor circuit. এই যে derivation plus এই ইকুয়েশন গুলা ক্যালকুলেশন ইউজ করতে পারা। দেন এইটা তো আমাদের গ্রাফ এরকম যে এটা হলো আমাদের এক্সপোনেনশিয়াল কার্ভ, এরকম বাঁকায় এমন একটা কার্ভ আসে। এখন এক্সপোনেনশিয়াল একটা কার্ভকে স্ট্রেট লাইনে কনভার্ট করার জন্য কি করব, এই ইটাকে সরাইতে হবে, তাই তো? তো তাহলে ইটাকে রিমুভ করার জন্য কি করছি, ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে লন নিছি। লন মানে কি, ন্যাচারাল লগ, তাই তো? তো লন নিলে পরে তো তখন এটা কি হয়ে যাবে, একটা স্ট্রেট লাইন গ্রাফে কনভার্ট হয়ে যাবে। এইগুলা রিলেটেড আমাদের স্ট্রেট লাইন গ্রাফ কিভাবে ড্র করতে হয়, আর এগুলা রিলেটেড গ্রাফ গুলা দেখতে কেমন, এগুলা ইউনিট 6 এ খুবই 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 কমন। তো এইগুলা রিলেটেড গ্রাফ আমাদের দেখে রাখা লাগবে। তো এইগুলা ছিল আমাদের বেসিক্যালি ক্যাপাসিটর রিলেটেড জিনিস। এরপর আন্ডারস্ট্যান্ড এন্ড ইউজ দ্য টার্মস ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বি, ফ্লাক্স এন্ড ফ্লাক্স লিঙ্কেজ। তো ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি হলো পার ইউনিট এরিয়াতে কতগুলি ম্যাগনেটিক ফ্লাক্স আছে। তো তার মানে ম্যাগনেটিক ফ্লাক্স ডিভাইডেড বাই এরিয়া করলে পরে কি পাবো, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি পাবো। আর ফ্লাক্স লিঙ্কেজ মানে কি, যদি আমাদের একটা কয়েলের ভিতর দিয়ে কি হয়, ওই ফিল্ড লাইন গুলি যায়, তো তখন কি হচ্ছে, এন নাম্বার অফ টার্নসে কতগুলা ফ্লাক্স লাইন কাট হচ্ছে, তো তাহলে ওইটাকে আমরা কি বলি, ফ্লাক্স লিঙ্কেজ বলি। দেন বি এবল টু ইউজ দ্য ইকুয়েশন F equal to BQV sin theta। এটা কি, একটা সিঙ্গেল চার্জ পার্টিকেল একটা ম্যাগনেটিক ফিল্ডে কতটুকু ফোর্স এক্সপেরিয়েন্স করে, এটার ফর্মুলা, তাই না? এন্ড ইউজ ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল টু চার্জ পার্টিকেলস মুভিং ইন আ ম্যাগনেটিক ফিল্ড। সো তাহলে চার্জ পার্টিকেল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুভ করতে সময় যে ফোর্স এক্সপেরিয়েন্স করে, তো এটা ডিরেকশন বের করার জন্য ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, আর ফোর্সের ভ্যালু বের করার জন্য BQV sin theta, এই ফর্মুলা ইউজ করতে পারতে হবে। দেন একটা ওয়্যার এর জন্য ফর্মুলা কি, BIL sin theta, এন্ড আবার সেম ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল অ্যাপ্লাই করে ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে ওইটা বের করতে পারতে হবে। দেন আন্ডারস্ট্যান্ড দ্য ফ্যাক্টরস এফেক্টিং দ্য ইএমএফ ইনডিউসড। তো কতটুকু ইএমএফ ইনডিউস হবে এটা কিসের কিসের উপর ডিপেন্ড করবে, ইএমএফ এর ফর্মুলা আমরা দেখছি যে ইএমএফ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু রেট অফ চেঞ্জ ইন ফ্লাক্স লিঙ্কেজ। তো তাহলে n d phi by dt, তো তার মানে চেঞ্জ ইন ফ্লাক্স ইনটু নাম্বার অফ টার্নস আর কি। এই যে in a coil when there is relative motion between the coil and a permanent magnet। দেন আবার সেম কথা যে ইএমএফ এ ভ্যালু কিভাবে এফেক্টেড হয়, যদি এখানের মধ্যে কি ফার্স্টে একটা হলো কয়েল হলো মুভ করতেছে আর ম্যাগনেট হলো কি রেস্টে আছে এরকম, আর আরেকটা জায়গায় ম্যাগনেট মুভ করবে কয়েলটা রেস্টে থাকবে। ইন বোথ কেসেস কি হবে, ইভেন্চুয়ালি ইএমএফ ইনডিউস হবে। ইএমএফ এর ভ্যালুটা কত হবে, এই যে এই ফর্মুলাটা দিয়ে আমরা বের করব যে ইএমএফ ইজ ইকুয়াল টু মাইনাস ডি এন ফাই বাই ডিটি। তো মাইনাসটা কেন আসছে, মাইনাস ইজ ডিউ টু লেনজেস ল, নাকি? লেনজেস ল এর জন্য মাইনাসটা আসছে। যে লেনজেস লটা কি বলে, ভোল্টেজ তো ইনডিউস হয়েছে ভালো কথা, কিন্তু এই ইনডিউসড ভোল্টেজের ডিরেকশনটা কোন দিকে হবে, it will be induced in such a direction so that কি হয়, যেই রিজনে Force টা oppose ইন্ডাকশনটা করতেছে। হইছে ওইটাকে অপোজ করে, যে কজ অফ দা ইন্ডাকশনকে যেন অপোজ করে। সো দিস ওয়্যার অল দা থিংস দ্যাট উই হ্যাড টু নো। এরপরে আমাদের থার্সডে থেকে এই টপিক শুরু করব, নিউক্লিয়ার এন্ড পার্টিকেল ফিজিক্স। ঠিক আছে, ওকে। তো তাহলে আজকে আমাদের সামারি ক্লাসটা এরকম ছোট হয়ে গেছে, আর এস আজকে ওই পিডিএফটা পাঠাই দেব অ্যানসারের, তো তাহলে যেন দেখে নিতে পারো। ওকে, ঠিক আছে। তো আমরা এখন ক্লাসটা এখানে শেষ করি। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।